যে চলতি মাসে ভারত যাবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আলোচিত, সমালোচিত চরিত্র। অনেকে তাকে খুব পছন্দ করেন, অনেকে আবার পছন্দ করেন না। বাট এটা বলার অপেক্ষা রাখে না যে তিনি একজন জুলাই যোদ্ধা এবং তিনি যদি শেখ হাসিনার কথা মতো গুলি চালাতেন তাহলে কিন্তু বিপ্লব অনেক দীর্ঘায়িত হতো। ইদানিং দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ বলতেছে ওয়াকারুজ্জামান মীর জাফর, আবার অনেক ইউটিউবার অনেকে বলতেছে ওয়াকারুজ্জামান ভারতের দালাল। শেখ হাসিনার পতন কিংবা আওয়ামী লীগের পতন হয়েছে শেখ হাসিনার 4টি ভুলের কারণে। এই 4টি ভুল তিনি যদি না করতেন তাহলে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, শেখ হাসিনার সরকার মানে আওয়ামী লীগ সরকার কোনো কিছুরই আজকে পতন হতো না, দৃশ্যটা অন্যরকম হতে পারত। কোন সেই 4টা ভুল যেটা জেডাই খান পান্নার দৃষ্টিতে মনে হচ্ছে সত্যি কি সেই ভুলগুলো শেখ হাসিনা করেছিলেন? যদি সেই ভুলগুলো না করতেন তাহলে কি পরিবেশ তৈরি হতে পারত? আগামীতে তো নির্বাচন আসতেছে, চারিদিকে তো নির্বাচনের জোয়ার বইতেছে, কিন্তু প্রশ্ন হলো ভাই এই নির্বাচনের পরে নির্বাচন কি মাইনা নিবে? না, যারা হারবে তারা মানবে না, যারা জিতবে তারা মানবে। আপনি লেখা রাখেন, এগুলার সিম্পটম পাওয়া যাচ্ছে। এখনই রাজনীতিবিদরা বলতেছে যে সব কিছু প্রশাসনের সর্ব অ্যাঙ্গেলে জামাতে এবং ছাত্র শিবিরের লোকজন বসে আছে। এখনই তো বলতেছে, তাই না, যে প্রশাসনের সব জায়গায় ছাত্র শিবির এবং জামাত ইসলাম দখল করে নিছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন, তো দেখেই বুঝতে পারছেন আজকে ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রিয় দর্শক, কথা না বেরিয়ে চলুন ভিডিওগুলো দেখে আসি। দেখার আগে এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নাই দয়া করে সাবস্ক্রাইব করে দেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে ভিডিওগুলো দেখে। দর্শক, বলছিলাম বিশিষ্ট আইনজীবী বীর মুক্তিযোদ্ধা জেডাই খান পান্নার কথা। জেডাই খান পান্নাকে ইদানিং অনেকেই আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যা দিচ্ছেন। সম্প্রতি দেখা গেছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি জাসদ সভাপতি হাসানুল হক ইনুর আইনজীবী হিসেবে নিজেকে নিয়োজিত করেছেন, তার পক্ষে লড়বেন। এর আগে শেখ হাসিনার পক্ষে লড়তে চেয়েছিলেন কিন্তু আদালত অনুমতি দেয়নি। নানা কারণে মুক্তিযুদ্ধের পক্ষে প্রতিনিয়ত কথা বলেন, বঙ্গবন্ধুর পক্ষে কথা বলেন, এই কারণে তাকে আওয়ামী লীগের দোসর হিসেবে দেখছেন অনেকে ভাবছেন যে মঞ্চ 71 এই প্ল্যাটফর্মের মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসনের কর্মকাণ্ডের সঙ্গেও জেডাই খান পান্না জড়িত। কিন্তু সেই জেডাই খান পান্নাই এবার শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভুল খুঁজে বের করলেন। তিনি বলতে চাইলেন যে আওয়ামী লীগের পতনের পেছনে 4টি ভুল কাজ করেছে, সেই 4টি ভুল তার চোখে কি কি সেটা তো জানবই, এবং তিনি বলতে চাইলেন, মূলত বোঝাতে চাইলেন যে এই 4টি ভুল না করলে পরিস্থিতিটা অন্যরকমও হতে পারত। কোন 4টা ভুলের কথা তিনি বললেন যেগুলো শেখ হাসিনা করেছেন? তিনি বলেছেন যে 1 নম্বর ভুল, জাতির পিতাকে দলের পিতা বানানো। অর্থাৎ বঙ্গবন্ধুকে দলের আওয়ামী লীগের বানিয়ে ফেলেছিল আওয়ামী লীগ বিগত 15-15.5 বছরের শাসনামলে, যার নেতৃত্ব অবশ্যই শেখ হাসিনা দিয়েছিলেন। শেখ হাসিনাই জাতির পিতাকে দলের পিতা বানিয়েছেন, যেটা তার উচিত হয়নি। 2 নম্বর ভুল তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু সার্বজনীন যে তার অবস্থা, বঙ্গবন্ধু বাংলাদেশের সবার নেতা, এই সবার নেতাকে তিনি দলের নেতা বানিয়ে ফেলেছেন। আওয়ামী লীগ তাকে দলের নেতা বানিয়ে ফেলেছে, সার্বজনীনতা নষ্ট করে ফেলেছে তাদের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে। বঙ্গবন্ধুকে তারা আওয়ামী লীগের নেতা বানিয়ে ফেলেছে, বঙ্গবন্ধুকে দেশের নেতা এই জায়গা থেকে তারা মানে বের করে এনে বঙ্গবন্ধুর সম্মানটা বরং নষ্ট করেছে, এই কথা বলতে চাইলেন তিনি। 3 নম্বর ভুলের কথা তিনি যেটা বললেন সেটা হচ্ছে যে শেখ হাসিনার আরেকটা মারাত্মক ভুল, তিনি আত্মীয় স্বজনদের ওপরে নির্ভরশীল হয়ে পড়েছিলেন নানাভাবে, নানা দিকে, নানা ধরনের কর্মকাণ্ডে। আমি যদি ঢাকার মেয়রের কথা ভাবি, আমি যদি যুবলীগের সভাপতির কথা ভাবি, আমি যদি বিভিন্ন জায়গায় যেমন তার সামরিক উপদেষ্টা, তার মানে ইনফরমেশন আইটি উপদেষ্টা, নিজের ছেলে সামরিক উপদেষ্টা, তার ঘরের আত্মীয়, তার ভাইয়ের ছেলে মেয়র, তার ভাইয়ের ছেলে যুবলীগের প্রেসিডেন্ট, এরকম অনেক জায়গা রয়েছে, অনেক জায়গায় তিনি আত্মীয়করণ করেছিলেন এবং আত্মীয় স্বজনদের জায়গায় এনেছিলেন। এবং তার সম্পর্কে আরেকটা সমালোচনা রয়েছে যে তিনি সর্বশেষ সেনাপ্রধান হিসেবে জেনারেল ওয়াকারুজ্জামানকে যে নিয়োগ দিয়েছিলেন সেটাও সমালোচনা হয় যে জেনারেল ওয়াকার শেখ হাসিনার আত্মীয় হন, শেখ হাসিনার আত্মীয় হওয়ার কারণেই তাকে বসিয়েছিলেন। পরবর্তীতে দেখা গেল যে জেনারেল ওয়াকার শেখ হাসিনার পক্ষে থাকতে পারলেন না। পরিস্থিতি, বাস্তবতা হচ্ছে যে আমরা এভাবেই বলতে চাই যে পরিস্থিতি তাকে বাধ্য করলো ছাত্র জনতার পক্ষে অবস্থান নিতে। অনেকে বলেন, আওয়ামী লীগের লোকজন ইদানিং বেশি সমালোচনা করছেন জেনারেল ওয়াকারের, যে তিনি এক ধরনের গাদ্দারি করেছেন, আওয়ামী লীগের সঙ্গে শেখ হাসিনার সঙ্গে বেইমানি করেছেন, করে এক ধরনের শেখ হাসিনা পতনের পথটা তিনি উন্মুক্ত করে দিয়েছেন। এরকম সমালোচনা আওয়ামী লীগের লোকজন করার চেষ্টা করেন, করে থাকেন, চেষ্টা তো না করে থাকেন। তারা ইদানিং সেনাপ্রধানের সমালোচনা সব থেকে বেশি করেন। আমরা বলতে চাই না সেটা সত্য কি মিথ্যা, সেটা তাদের ভাবনা ইতিহাসই একদিন নিশ্চিত করে সাক্ষ্য দেবে যে তাদের ভাবনাটা সঠিক নাকি ভুল। জেডাই খান পান্না 4 নম্বর ভুল যেটা বললেন, শেখ হাসিনার 4 নম্বর ভুল, এবং ব্যক্তিগতভাবে
আমারও মনে হয় যে শেখ হাসিনার যতগুলো ভুল আছে সেই ভুলগুলোর মধ্যে সব থেকে মারাত্মক ভুল এটা, সব থেকে বড় ভুল এটা। ব্যক্তিগতভাবে আমার ভাবনা, যেটা খান পান্না যে 4 নম্বরে ভুলের কথা বললেন, সেটা হচ্ছে তিনি রাজনীতিবিদদের মূল্যায়ন না করে ব্যবসায়ী, আমলা, চাটুকারদের দ্বারা পরিবেষ্টিত হয়ে গিয়েছিলেন। এবং ব্যবসায়ী, আমলা, চাটুকার সঙ্গে আরও রয়েছে, প্রশাসন নির্ভর হয়ে পড়েছিলেন, আমলা নির্ভর হয়ে পড়েছিলেন, পুলিশ নির্ভর হয়ে পড়েছিলেন, সেনা নির্ভর হয়ে পড়েছিলেন। এই ব্যাপারগুলো কিন্তু প্রকাশ্যে দেখা গেছে এবং এটার জ্বলন্ত প্রমাণ জুলাই আগস্টে যে কোটা আন্দোলন হলো, সেই কোটা আন্দোলনকে তিনি রাজনৈতিকভাবে মোকাবেলা করার ওয়েটা বাদ দিয়ে তিনি প্রশাসনিকভাবে মোকাবেলা করতে গেলেন, প্রশাসনকে দিয়ে মোকাবেলা করতে গেলেন। এই প্রশাসনকে দিয়ে মোকাবেলা করতে গিয়েই মূলত পতনটা আরও দ্রুত ত্বরান্বিত হলো, যে কারণে এই ভুলটা সব থেকে বড় ভুল বলে অনেকেই মনে করেন। ব্যক্তিগতভাবে আমারও মনে হয় যে তার কৌশলগত ভুলের জায়গায় সব থেকে বড় ভুল গত 15-15.5 বছরের এটা। এর সঙ্গে তো আরও অনেক রয়েছে, 14, 18, 24-এর যে নির্বাচন, বিশেষ করে 24-এর আমি ডামি নির্বাচন সব থেকে বেশি অগ্রহণযোগ্য করে ফেলেছে আওয়ামী লীগকে। এই নির্বাচনটা এভাবে না করলে তাদের অবস্থানটা আমার মনে হয় যে এতটা খারাপ হতো না। এখন যেটা খান পান্না যে 4টার কথা বললেন, সেই 4টার আগের 3টার ব্যাপারে আমি পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য করতে চাই না। দর্শক আপনারাই ভালো বুঝবেন যে সেই 3টা আমি আবারও খুবই সংক্ষেপে আরেকবার বলি। 1 নম্বর, তিনি বলছেন জাতির পিতাকে দলের পিতা বানানো। 2 নম্বর, বঙ্গবন্ধুকে জাতীয় নেতা থেকে দলের নেতা বানানো। 3 নম্বর, আত্মীয় স্বজন দ্বারা পরিবেষ্টিত হওয়া, আত্মীয় স্বজনকে বিভিন্ন জায়গায় প্রমোট করা। 4 নম্বর, রাজনীতিবিদদের মূল্যায়ন না করে আমলা, ব্যবসায়ী, চাটুকারদের মূল্যায়ন করা। এই 4টা ভুলের কথা যেটা খান পান্না বললেন। এখন মানে আওয়ামী লীগের যারা সমর্থক, যারা আওয়ামী লীগ করেন, তাদের ভাবনা কি হবে? তারা কিভাবে ভাববে? তারা কি এই ভাবনার সঙ্গে একমত হবে, নাকি জেডাই খান পান্নাকে মানে কি বলবো, যে জেডাই খান পান্নাকে রাজাকারের দোসর হিসেবে আখ্যা দেবে, কিংবা এই বিষয়ে পর্যালোচনা করার জন্য এই ভিডিওরও সমালোচনা করবে? যখন কেউ আমরা এটা তো জানি যে জেডাই খান পান্নার কথা কেন বলছি, জেডাই খান পান্নাকে একটা পক্ষ তো বলেই যে আওয়ামী লীগের দোসর, কিন্তু জেডাই খান পান্নাকে সরাসরি আওয়ামী লীগের দোসর এই কথাটা বলার যৌক্তিকতা শতভাগ আছে কি নেই সেখানে বিতর্ক রয়েছে। কিন্তু একটা জায়গায় বিতর্ক নেই, সেটা হচ্ছে জেডাই খান পান্নার যে অবস্থানটা, মুক্তিযুদ্ধের পক্ষের অবস্থান, বঙ্গবন্ধু পক্ষের অবস্থান, স্বাধীনতা, সার্বভৌমত্ব, 72-এর সংবিধান, এইগুলোর পক্ষে যে অবস্থান, সেই অবস্থানটা প্রকারান্তরে আওয়ামী লীগেরই বেনিফিটেড হওয়ার কথা। আওয়ামী লীগ বেনিফিটেড হবে সেই অবস্থান থেকে, সেটাই নিশ্চিত করে বলা যায়। তো সেরকম অবস্থানে থেকে জেডাই খান পান্না যখন সরাসরি বলছেন যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের 4টা মারাত্মক ভুলের কারণে তাদের পতন হয়েছে, সেই যে অবজারভেশন তার 4টা ভুল, সেটাকে আওয়ামী লীগ মেনে নেবে, আওয়ামী লীগকে অনুধাবন করবে, নাকি এটাকে প্রোপাগান্ডা হিসেবে ট্রিট করবে? তারা ভাববে যে না, এটা আওয়ামী লীগের বিরুদ্ধে বিষোদ্গার করা হচ্ছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আলোচিত, সমালোচিত চরিত্র। অনেকে তাকে খুব পছন্দ করেন, অনেকে আবার পছন্দ করেন না। বাট এটা বলার অপেক্ষা রাখে না যে তিনি একজন জুলাই যোদ্ধা, এবং তিনি যদি শেখ হাসিনার কথা মতো গুলি চালাতেন তাহলে কিন্তু বিপ্লব অনেক দীর্ঘায়িত হতো। ইদানিং দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ বলতেছে ওয়াকারুজ্জামান মীর জাফর, আবার অনেক ইউটিউবার্স অনেকে বলতেছে ওয়াকারুজ্জামান ভারতের দালাল। এটা অত্যন্ত দুঃখজনক। এবং অনেকে আবার বলেন যে ওয়াকারুজ্জামান কেন নির্বাচন নিয়ে কথা বলে, এটা তো তার দায়িত্ব না। আচ্ছা, ওয়াকারুজ্জামান যে জুলাই মাসে বললো যে আমি গুলি চালাবো না, ওয়াকারুজ্জামানের দায়িত্বই ছিল প্রধানমন্ত্রীর নির্দেশ মানা। প্রধানমন্ত্রী বৈধ নাকি এটা কিন্তু দেখার বিষয় না, কিন্তু তিনি প্রধানমন্ত্রীর নির্দেশ না মেনে তিনি জনগণের বুকে গুলি চালাননি। তো সেটাকে আমরা সাধুবাদ দিয়েছি। এখন নির্বাচনের কথা বললেই ওয়াকারুজ্জামান খারাপ, অথচ তিনি বিপ্লবের একটা স্টেক হোল্ডার। যাই হোক, এখন ওয়াকারুজ্জামানের, আপনারা জানেন যে হাসিনা পালিয়ে যাওয়ার মাত্র কয়েক মাস আগে ওয়াকারুজ্জামানকে সেনাবাহিনী প্রদর্শনী দিয়েছে। এখন ওয়াকারুজ্জামান চলতি মাসেই তার ভারত সফরের একটা সম্ভাবনা আছে। এখন যারা ওয়াকারুজ্জামানের নিন্দুক, তারা এই সূত্রে অলরেডি বলা শুরু করে দিয়েছে ওয়াকারুজ্জামান ভারতে গিয়ে বিশাল একটা ষড়যন্ত্র করে ফেলেন। এই কারণে আমি চিন্তা করলাম যে একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিই যে আসলে ওয়াকারুজ্জামান কেন ভারত যাবেন। অলরেডি আমরা জানেন যে সকল পত্রিকায় আসছে, আমি একটা পত্রিকা থেকেই বলতেছি যে চলতি মাসে ভারত যাবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এখানে লিখেছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সেনা পাঠানো দেশগুলোকে নিয়ে আগামী 14ই অক্টোবর একটি সম্মেলন আয়োজন করতে যাচ্ছে ভারত। রাজধানী নয়াদিল্লিতে 2 দিনব্যাপী এই সম্মেলনে বাংলাদেশ সেনাপ্রধানও দাওয়াতপ্রাপ্ত, যেহেতু জাতিসংঘে আমাদের সৈন্য রয়েছে। বুধবার ভারতীয় গণমাধ্যম স্টেটসম্যানের এক প্রতিবেদনে এই কথা জানানো হয়। এই বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা যুগান্তরকে বলেন যে সেনাপ্রধান ওই সম্মেলনে অংশ নিলে আমরা জানিয়ে দিব। স্টেটমেন্ট বলেছে যে সম্মেলনে 30টিরও বেশি দেশের সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্ব অংশগ্রহণ করবেন, মানে 30টিরও বেশি দেশের সেনাপ্রধান অংশগ্রহণ করবেন। ভারতীয় সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল রাকেশ কাপুর এই সম্মেলনকে একটি অনন্য প্ল্যাটফর্ম বলে অভিহিত করেছেন, এবং সম্মেলনের প্রস্তুতিমূলক অনুষ্ঠানে তিনি বলেন যে জাতিসংঘ সনদের অধীনে বিশ্ব শান্তি রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের যে যৌথ দায়িত্ব রয়েছে সেই বিষয়ে এই সম্মেলনে সেনাবাহিনী ও রাষ্ট্রগুলোর সম্মিলিত অভিজ্ঞতা, প্রজ্ঞা এবং প্রতিশ্রুতি একত্রিত হবে। এবং সম্মেলনে আমাদের দেশের পাশাপাশি আরও থাকবেন আলজেরিয়া, আর্মেনিয়া, ভুটান, ব্রাজিল, বুরুন্ডি, কম্বোডিয়া, আইভরি কোস্ট, ইথিওপিয়া, ফিজি, ফ্রান্স,
ফ্রান্স থাকবে, ঘানা, ইন্দোনেশিয়া, ইতালি, কাজাখস্তান, কেনিয়া, কিরগিজস্তান, মাদাগাস্কার, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, মরক্কো, নেপাল, নাইজেরিয়া, শ্রীলঙ্কা, তানজানিয়া, উগান্ডা, উরুগুয়ে, ভিয়েতনাম, রুয়ান্ডা, সেনেগাল এর সেনাপ্রধান সহ জ্যেষ্ঠ সামরিক কমান্ডারদের অংশগ্রহণের কথা রয়েছে। এবং এখানে 2টি পূর্ণাঙ্গ অধিবেশন থাকবে। একটি হবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের টেকসই কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় রসদ সংগ্রহের বিষয়ে। আরেকটি অধিবেশন হবে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে প্রযুক্তির ব্যবহারের নানা দিক দিয়ে আলোচনা হবে। আপনাদেরকে যদি একটু স্ক্রিন শেয়ার করেও দেখাই, যুগান্তরে আপনারা দেখবেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যুগান্তরের এই খবরটা, এখানে একটা ছবিও দেওয়া হয়েছে। এই যে ছবিতে অলরেডি উদ্বোধনী অনুষ্ঠানে অনেকে অংশগ্রহণ করেছেন এবং তারা তাদের বক্তব্য দিয়েছেন। এই ধরনের একটা ছবি আমরা দেখতে পেলাম। তো এই আর কি দর্শক অবস্থা। এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি ভারতে যাবেন এবং সেখানে গেলে হয়তোবা ভারতের যে সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদী তার সঙ্গেও ওয়াকারুজ্জামানের একটা সৌজন্য বৈঠক হতেই পারে এবং এটা নিয়ে অনেকে অনেক কথা বলবে। অলরেডি কিছু লোক বলা শুরু করেছে, আমি নাম বললাম না, যে ডক্টর ইউনুস যদি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে ভারত সফরের অনুমতি দেয় তাহলে ইউনুসের পতন অনিবার্য। মানে কত পারে এরা, কত বোঝে। তো এই আর কি অবস্থা। আমি শুধু একটা কথাই বলি যে জেনারেল ওয়াকারুজ্জামান উনি ভারত যাক বা চায়না যাক বা আমেরিকা যাক বা পৃথিবীর যে জায়গায় যাক না কেন, ওয়াকারুজ্জামান এমন কোনো কাজ করবেন না, এমন কোনো কথা বলবেন না যেটা বাংলাদেশের বিরুদ্ধে যায়। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তিনি এই দেশের সন্তান, এই মাটির সন্তান, এই মানুষের সন্তান। তিনি তার মেয়াদ শেষ হলে চলে যাবেন, তার কোনো উদ্দেশ্য নেই। ক্ষমতা দখল করতে চাইলে তিনি ওই 5ই আগস্টই করতে পারতেন, কিন্তু করেন নাই। সালমান এফ রহমান শেখ রেহানার সঙ্গে যে কথা বলেছিল ফোনে, আপনারা তো শুনেছেন, সেখানে বারে সালমান রহমান বলতেছে যে ওয়াকার কেন মার্শাল ল জারি করে না। মানে আওয়ামী লীগ চাইছিল যে ওয়াকারুজ্জামান মার্শাল ল জারি করে, কিন্তু ওয়াকারুজ্জামান সেটা করেন। আমরা যেন এগুলো ভুলে না যাই, আর আমরা যেন দুষ্ট ইউটিউবারদের কথার ফাঁদে পা না দিই। বাস্তবতা বড়ই নির্মম, বাস্তবতা বড়ই কঠিন। এই বাস্তবিক কারণে জেনারেল ওয়াকারুজ্জামানের অনেক কাজকর্ম হয়তো আমাদের মনে হতে পারে তিনি ভুল করছেন, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সব কিছুই আমাদের সামনে একদিন ক্লিয়ার হয়ে যাবে যে সব সিচুয়েশনে সব কিছু করা যায় না, ধৈর্য ধরতে হয়। আবার অনেকে বলতেছেন যে ওয়াকারুজ্জামান মানে কিছু সেনা কর্মকর্তা আছে তাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত করেছেন। এখন অনেকের একটা মনে ধারণা যে পররাষ্ট্র মন্ত্রণালয় নিযুক্ত করা মানেই হচ্ছে কোনো বিদেশি মিশনে পাঠিয়ে দেওয়া বা বিদেশি দূতাবাসে পাঠিয়ে দেওয়া, কিন্তু বিষয়টি তার না। জেনারেল ওয়াকারুজ্জামানের পর্যন্ত 4 জন ঊর্ধ্বতন আওয়ামী লীগের লেসপেন্সার সেনা কর্মকর্তাকে পররাষ্ট্র মন্ত্রণালয় বদলি করেছেন, কিন্তু সেখানেও পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে গ্রহণ করেনি। এখন ফলাফল কি? ফলাফল হচ্ছে তারা বসে রয়েছে, তাদের কোনো মানে তাদের কোনো প্রভাব নেই, তাদের সেনাবাহিনীতে কোনো প্রভাব নেই, কারণ তাদেরকে সেনাবাহিনী থেকে ন্যস্ত করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আবার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে কোনো কাজ দেয়নি। এতে লাভ হয়েছে কি? এতে সেনাপ্রধান তাদেরকে সরিয়ে দিয়েছেন ইনডাইরেক্টলি, যাতে তারা সেনাবাহিনীতে প্রভাব বিস্তার করতে না পারে। আমার দেশটা একটা ক্রান্তিকাল অতিক্রম করতেছে, একটা নির্বাচিত সরকার খুবই দরকার, এবং সেই নির্বাচিত সরকার এসে আইন শৃঙ্খলা ভালো করলে আমাদের এই ঢাকা শহর সহ সমস্ত বাংলাদেশের রাস্তাঘাটে যে সেনাবাহিনী দায়িত্ব পালন করতেছে তাদেরকে উঠিয়ে নিয়ে পার্বত্য চট্টগ্রামে পাঠিয়ে দিতে হবে। আরও বেশি করে সেনা কাটি করতে হবে, যেখানে ভারতীয় ষড়যন্ত্রে বিভিন্ন উস্কানি দিচ্ছে উপজাতিদেরকে, চাকমাদেরকে, যাতে এই রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবনকে নিয়ে স্বাধীন ত্রিপালন গঠন করা যায়। সুতরাং আমাদেরকে সব দিকে নজর রাখতে হবে এবং মনে রাখবেন, দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে আমাদের কোনো বিতর্ক চলবে না। সেনাবাহিনীকে অবশ্যই সকল বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে, এবং আমি মনে করি অবশ্যই ওয়াকারুজ্জামানের ভারতে যাওয়া উচিত এবং জেনারেল ওয়াকারুজ্জামানের ভারত সফর সফল হোক, এটাই কামনা করি। ধন্যবাদ। তো আগামী দিনগুলো কি সুন্দর যাবে? না, আগামী দিনগুলো সুন্দর যাবে না। হয়তো বলতে পারেন ভাই কেন সুন্দর যাবে না? আগামীতে তো নির্বাচন আসতেছে, চারিদিকে তো নির্বাচনের জোয়ার বইতেছে। কিন্তু প্রশ্ন হলো ভাই, এই নির্বাচনের পরে নির্বাচন কি মাইনা নিবে? না, যারা হারবে তারা মানবে না, যারা জিতবে তারা মানবে। আপনি লেখা রাখেন, এগুলার সিম্পটম পাওয়া যাচ্ছে। এখনই রাজনীতিবিদরা বলতেছে যে সব কিছু প্রশাসনের সর্ব অ্যাঙ্গেলে জামাতের এবং ছাত্র শিবিরের লোকজন বসে আছে। এখনই তো বলতেছে, তাই না, যে প্রশাসনের সব জায়গায় ছাত্র শিবির এবং জামাত ইসলাম দখল করে নিছে। তার মানে কি, এখন যদি একটা নির্বাচন হয় আর জামাত যদি কোনো ভালো ফলাফল করে, তাহলে কি বলবে? যে আমরা বলছি না, আগেই তো আমরা বলছি যে প্রশাসন ঠিক নাই, সব তাদের পক্ষের লোক। এখন আপনি কি করবেন? তার মানে কি, নির্বাচন দেওয়ার আগে তো প্রশাসন ঠিক করতে হবে। তার মানে কি, জামাতের লোকজন যে প্রশাসন দখল করে নিছে তাদেরকে না সরাইয়া আপনি নির্বাচন দিবেন কিভাবে? এখন তাদেরকে যে সরাইবেন, কাকে বসাইবেন? এখন প্রশাসন থেকে এই যে জামাতের সবাইকে সরাই দিয়া নতুন মানুষ কই থেকে আনবেন? কই থেকে পাবো নতুন মানুষ? যাকেই দিবেন সে তার নিরপেক্ষ না ভাই। মানুষ নিরপেক্ষ হয় না, এটা বেগম খালেদা জিয়া বলে দিছে যে পাগলও নিরপেক্ষ হয় না, একমাত্র শিশু ছাড়া নিরপেক্ষ হয় না। মানুষ নিরপেক্ষ হইতে পারে না ভাই। ভিতর থেকে একটা চয়েস থাকে যে আমি এরে পছন্দ করি, এরে পছন্দ করি না, এরকম থাকে ভাই। মানুষ
মানুষ নিরপেক্ষ হইতে পারে না। এখন এই নিরপেক্ষ মানুষ কই পাবেন? কোথেকে আইনা এই নির্বাচন করাইবেন? নির্বাচনের আগে তো সেট আপটা করতে হবে, নাহলে তো ওনারা মাইনা নেবেন। আগেই বলতেছে এই যে ফজলুর রহমান সাহেব গতকালকে থেকে আজ পর্যন্ত বহু চ্যানেলে উনি ইন্টারভিউ দিয়ে ফেলাইছে, ওনার বোধহয় আবার মাথা গরম হয়ে গেছে আমার মনে হয়। কয়েকদিন ঠান্ডা দেখছিলাম, 4-5 দিন আগেও বলছে জামাত ইসলাম একটা শিক্ষিত দল, ওদের রাজনীতি আমার ভালো লাগে, ওদের মধ্যে অনেক গুণী লোক আছে। আবার শুরু করছে যে না, যে জামাত ইসলাম একটি কালো দল, ছাত্র শিবির কালো দল। ওরা ডক্টর ইউনূসের সাথে ষড়যন্ত্র কইরা এমন একটা ডায়েস তৈরি করছে যে ডায়েসের ভিতর দিয়ে গেলে নির্বাচন হলে ওই জামাত ইসলামই পাস করবে, এই দেশের শাসন করবে জামাত ইসলাম। ওই ডায়েসটা ভাঙতে হবে, ওই ডায়েসের ভিতর দিয়ে নির্বাচন করা যাবে না। এটা হলো ফজলুর রহমান সাহেবের কথা। উনি আরো বলছে যে এই মুহূর্তে বাংলাদেশে স্বাধীনতার পক্ষের কোনো দল নাই। তখন যে সাক্ষাৎকার নিতেছিল উনি জিজ্ঞেস করলো কেন বিএনপি কি স্বাধীনতার পক্ষে না, ৭১-এর পক্ষে না? তখন উনি একটু থতমত খায়া যে না, তারা আছে, বিএনপিও আছে স্বাধীনতার পক্ষে, কিন্তু পুরাপুরি একদম 100% স্বাধীনতার পক্ষের কোনো দল নাই। আর 100% স্বাধীনতার পক্ষের দল না আসলে নির্বাচন সুষ্ঠু হবে না বা নির্বাচন হবে না, এরকম ইঙ্গিত দিছে। তখন ওনাকে ওই যে সাক্ষাৎকার যিনি নিচ্ছিলেন উনি জিজ্ঞাসা করলেন ওইটা কি আওয়ামী লীগের কথা বলছেন? তখন উনি ইনায়া বিনায়া আওয়ামী লীগকে বুঝাইছেন স্বাধীনতার পক্ষের দল। এমনকি এরকম ইঙ্গিত ওইখানে দেওয়া হয়েছে যে তাহলে কি এই স্বাধীনতার পক্ষের দলের দায়িত্ব আপনি নিবেন? তখন উনি না না, আমি কেন নিব, আমি বলতে চাচ্ছি স্বাধীনতার পক্ষের একটা দল নির্বাচনে আসতেই হবে। হ্যাঁ ফজলুল সাহেব, আপনি তো দায়িত্ব নিতে পারেন, ইনায়া বিনায়া এত কথা না বলে আপনি আওয়ামী লীগের, হ্যাঁ গুণ আওয়ামী লীগের দায়িত্বটা নেন না, ডিক্লার দেন যে ভাই আমি আওয়ামী লীগের যারা ভালো ভালো আছে, যাদের নামে কোনো বিচার নাই, যারা নিরপরাধ, তাদের নিয়ে আমি একটা দল বানাইতে চাই, আমি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, ডিক্লার দেন। তাইলে দেখবেন অনেকেই চলে আসবে আপনার দলে। হয়তো আপনি বলবেন যে না, তাদের কার্যক্রম তো নিষিদ্ধ। আমি এই কথা কিভাবে বলি? আমি বলবো আপনি সরাসরি আইনের আশ্রয় নেন যে আমি ভালো আওয়ামী লীগ, তাদের নিয়ে আমি আওয়ামী লীগ 2 নামে একটা দল করতে চাই। আপনি আওয়ামী লীগ 2 দেন না, দিয়ে আপনি আইনের আশ্রয় নেন, দেখেন আপনি অনুমতি পাওয়া যেতে পারেন। আপনি নিজেও তো আইনি লোক, শক্ত লড়াই লড়বেন আওয়ামী লীগের জন্য, অসুবিধা কি? এই যে রেজভি সাহেব ক্লিয়ার কার্ড বলতেছে, কোনো রাগ ঢাক নাই ওনার ভিতরে, যে প্রশাসনের সব জায়গায় জামাতের লোক বসে গেছে, ক্লিয়ার কার্ড কথা। দেখেন এটার জন্য আমি ওনাকে সাধুবাদ জানাই। ওনার মনের কথা মুখে চলে আসছে, পেটের কথা পেটে রাখে নাই, বইলা দিছে, এটা আমরা ক্লিয়ার হইলাম, তাই না? আসলে হয়েছে কি ভাই, ইনায়া বিনায়া সবাই একটা দিকে যাচ্ছে। সেটা কোন দিকে জানেন? যেটা শেখ হাসিনা চাইছে। শেখ হাসিনা বলছে না এই জঙ্গি নেতা ইউনূসের অধীনে কোনো নির্বাচন হবে না, ইউনূস যদি নির্বাচন দেয় সেই নির্বাচন আমরা হইতে দেবো না, এরকম কথা বলছে না? তার মানে কি আপনারা অন্য কারো অধীনে নির্বাচন চাইতেছেন? হ্যাঁ, বিএনপির এক নেতা বলছিল নির্বাচনের আগে আরো 2-1টা সরকার আসবে এবং যাবে, দায়িত্ব প্রমাণ করতে চান আপনারা। ঠিক আছে, কাকে দিয়া নির্বাচন করাইবেন? ক্লিয়ার কাট কথা বলেন, সাংবাদিকদের সামনে খুইলা বলেন না কেন? মনের কথা খুইলা বলেন। হ্যাঁ, জাতি জানতে চায় আসলে এই সরকারের অধীনে নির্বাচন করব না অন্য কোন সরকার আসবে। আসলে হয়েছে কি জানেন, কথা হচ্ছে রাবারের মতো, তাই না লম্বা করতে হবে। ভাই ব্রাদার, ধরেন এই যে আমি কথা বলছি, এটা একটা টিভি চ্যানেল ধরে নেন, এখান থেকে ডেলি 5 থেকে 6টা টক শো করতে হয়, রাজনীতিবিদদের ডেকে এনে আমি টক শো করি। এখন আমাকে তো এই 6টা 7টা বা 5টা 6টা অনুষ্ঠানের জন্য 5টা 6টা সাবজেক্ট বাইছা নিতে হবে। সেই সাবজেক্ট কি? সাবজেক্ট তো খুঁজে বাই করতে হবে। যার জন্য উনি যে ওই যে আমেরিকাতে সাক্ষাৎকার দিচ্ছেন মেহেদী হাসান, একজন সাংবাদিকরে, ওই মেহেদী হাসান কিন্তু এখন পপুলার, হ্যাঁ অনেক পপুলার। কি সাক্ষাৎকার দিছে? সেই সাক্ষাৎকারের খন্ড খন্ড অংশ নিয়ে আমি 5-6টা অনুষ্ঠান চালাবো। প্রথম খণ্ডতে দিব ইউনূস স্যার আওয়ামী লীগকে আনতে চায় নির্বাচনে। দ্বিতীয় অনুষ্ঠানে কি আনবো? যে না, ইউনূস স্যার নির্বাচন দিবে। প্রিয় দর্শক, সবগুলো ভিডিও আপনারা দেখলেন, দেখে কি জানলেন বুঝলেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো প্রিয় দর্শক, এরকম গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা করছেন অসংখ্য ধন্যবাদ।